ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো। ভাইয়া দাওয়াত কেমন খাইলেন? দাওয়াত কেমন খাইছি সেটা ব্যাপার না, দাওয়াত কেমন খাওয়াইছি সেটা হচ্ছে বিষয়। বউ ভাতের দিন তো মোটামুটি মনে কর 6-7টা টেবিলে একাই সার্ভ করছি, এবং শেষ যেই টেবিলে জামাই, বউ, জামাইয়ের শ্বশুর বাড়ির লোকজন, বউয়ের শ্বশুর বাড়ির লোকজন সবাই বসছেন, সেই টেবিলে ভরপুর সার্ভ করছি। ভালো লাগছে, শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি আপনি কি খাওয়া দাওয়া পাইছিলেন? আমি খাওয়া দাওয়া পেয়েছি। ওয়ালাইকুম সালাম ভাইয়া শফকাত, কি অবস্থা? জি ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো। রেজা খাওয়া দাওয়া হয়েছে? রেজা খাওয়া দাওয়া হয়েছে? খুব অবান্তর প্রশ্ন। একটি ওপেন স্পেসে এই কোশ্চেনটি জিজ্ঞেস করার জন্য বেশ হালকা অবান্তর প্রশ্ন আর কি। যাই হোক, জিজ্ঞেস করতেই পারেন, বন্ধুকে অনেক বেশি ভালো লেগেছে তাই জিজ্ঞেস করেছেন। বাকি সবাই ভালো আছি আশা করি। রূপন্তী, দীপ্তি, রায়হান, জোবায়ের, আনজু, ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। এলিয়েন, হৃদয়, ফারজানা, নিতু বহু বছর পরে ক্লাসে আসছে, হৃদয়, জাহিন, মাহবুবুল আলম, মারুফ, সাকিব, মোয়াজ, কি অবস্থা? মুকিত, সাকিব, রায়হান, রাজিয়া সুলতানা, রিয়াদ, হাই রোকাইয়া। রোকাইয়া কোন এলাকায় আছো তুমি? ভাইয়া কাপ্তায় আসছি। অসাধারণ, সুন্দর। আপনি ঢাকায় এসেছেন বিয়ে খেতে, আমিও ঢাকার বাইরে চলে গেছি বিয়ে খেতে, বিয়ের অনুষ্ঠান খেতে, অ্যাটেন্ড করতে। এরকমই আর কি, জীবন এরকমই। তাহলে মামার বিয়ে দিলি নাকি? জি ভাইয়া। শরণ, ইফতি, তুর্য, তাসনিম, তামিম। তামিম কি অবস্থা? শাহাদাত। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহাদাত, সঞ্জিতা, চমচম। আজিজ। চমচম তো পাইছই, আবার কি? পাঠাইলেন না 1 কেজি আর 1 কেজি চমচমের জন্য 2 কেজি। গরিব কোথাকার, ওর বাসা হচ্ছে টাঙ্গাইলেও আমার কাছে চমচম খোঁজে। ও টাঙ্গাইল থেকে ও চমচম খায় নাই। গরিব আরে গরিব। তোমরা বুঝবা না, আমি টাঙ্গাইল। নিতু আসো তোমরাও তো ভার্সিটি লাইফ আসবা ঢাকা বা দূরে, তখন তোমাদেরকে বলবো আমি। তুমি কি তখন ভার্সিটি পার্সেল করে পাঠিয়ে দিবে। তুমি কি তখন ভার্সিটি লাইফে টাঙ্গাইলেই থাকবে বলে আশা করছো? না নিশ্চয়ই। না নিশ্চয়ই। আমি যাব মাওলানা ভার্সিটিতে পরীক্ষা দিব। মাওলানা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারো তুমি, অবশ্যই। পরীক্ষা দেওয়া নিয়ে কোনো বাধা বিপত্তি নেই। আমি 17টা ভার্সিটির ফর্ম তুলছিলাম, পরীক্ষা দেওয়ার নিয়তেই তুলছিলাম। শুরু হলো? কিন্তু সবগুলাতেই চান্স পেয়েছিলেন? আর কথা আসলো না শুরু? না, সবগুলাতে চান্স পাই নাই। মানে হ্যাঁ, যে 3টায় পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ সেগুলোই চান্স পেয়েছি। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আসেন আমরা ঝটপটা টাইম লস না করি, আমরা চলে আসি। আমরা ভেক্টর শেষ করব আজকে, ঠিক আছে? ভেক্টর আমার কাছে মনে হচ্ছে মোটামুটি আমরা শুধুমাত্র কার্ল, গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স এইটুকু অংশ বাদে। তো এইটুকু অংশের জন্য আসলে কার যেন মাইক্রোফোনটি অন করা রয়েছে, আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। ওইটুকু অংশ সেটা হচ্ছে কার্ল, গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স জানার জন্য একটু ম্যাথের বেসিক বা একটু ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন বা একটু ক্যালকুলাস জানা থাকলে ভালো হয়। তো যেহেতু এখনো ক্যালকুলাসটি ম্যাথে আসেনি, তো ক্যালকুলাসটি জানিয়েও পড়ে ফেলা যায়, কিন্তু আমার আসলে গতিবিদ্যাতে যাওয়ার আসলে খুবই জরুরি দরকার, খুব দ্রুতই আসলে গতিবিদ্যায় যাওয়া দরকার। সো এই জন্য যদ্দূর পড়েছেন ভেক্টর মাশাআল্লাহ আপনারা ভালোই পড়েছেন। তো শেষ দিকে দু একটা কথাবার্তা একটু বলে দেই। এবং আমি গতদিন বলেছিলাম যে কার কার কি কি টপিকে সমস্যা আছে, অনেকেই আমাকে ইনবক্সে জানিয়েছে, ধন্যবাদ যারা ইনবক্সে জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। সো ওই কিছু কিছু টপিক নিয়ে আমরা এখন একটু আলোচনা করে ফেলবো। তো আমরা শেষ দিকে ক্রস গুণন দেখছিলাম, আমার যদ্দূর মনে আছে। টিসুমিশু কোথায়? আমরা শেষ দিকে হচ্ছে ভেক্টরের ক্রস গুণন দেখছিলাম, এবং ক্রস গুণনের শেষের দিকে গিয়ে আমরা কি করেছি? ক্রস গুণনের শেষের দিকে গিয়ে আমরা ক্রস গুণন দিয়ে আমরা কি করি? ক্রস গুণন দিয়ে হচ্ছে আমরা এরিয়া বের করি। ডট গুণনের সাহায্যে আমরা কি করি? ডট গুণনের সাহায্যে আমরা মূলত হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণের মান বের করি। এবং ক্রস গুণনের সাহায্যে আমরা কি করি? ক্রস গুণনের সাহায্যে আমরা ক্ষেত্রফলটা বের করি। তো এই হচ্ছে আমাদের দুইটা ব্যবহার আর কি, ডট গুণন এবং ক্রস গুণনের। তো ক্রস প্রোডাক্টের আরো কিছু ছোটখাটো কথা বাকি রয়ে গেছে, যে ক্রস প্রোডাক্টের সাহায্যে আপনি গতদিন দেখেছেন যে আপনি কি করতে পারেন। আপনি ক্রস প্রোডাক্টের সাহায্যে আপনি ত্রিভুজের এরিয়াটা কত সেইটা বের করতে পারেন। ক্রস প্রোডাক্টের সাহায্যে ত্রিভুজের এরিয়া বের করা যায়। ত্রিভুজের এরিয়া সমান কত? ত্রিভুজের এরিয়া সমান হচ্ছে হাফ ইন্টু মডিউলাস P
পি ক্রস কিউ, যে দুইটা ভেক্টর দেওয়া আছে ওই দুইটা ভেক্টর অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু হয়, পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু হয়, তখন আমরা কি করতে পারি, তখন হচ্ছে আমরা ত্রিভুজের এরিয়াটা কত সেটা হচ্ছে আমরা বাইর করতে পারি। আর ক্রস প্রোডাক্টের সাহায্যে আমরা সামান্তরিকের এরিয়াও বাইর করতে পারি। ঠিক আছে, তো সামান্তরিকের এরিয়া আসলে যে কোনো একটি বাহুর মান এবং উচ্চতা বা ওই সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব বা উচ্চতা যাই বলি না কেন, তো সামান্তরিকের এরিয়া যদি আমরা বের করতে চাই, সামান্তরিকের এরিয়া যদি আমরা বের করতে চাই, আমি সময় নিব না বেশি কারণ অনেকেই পড়ে ফেলেছো সামান্তরিকের ক্ষেত্রফল। তো সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করতে পারি হচ্ছে, আবার এখানে দুটো কেস আছে। যদি হচ্ছে আমাকে দুইটা বাহু দেওয়া থাকে তাহলে একরকম ঘটনা ঘটবে, আর যদি দুইটা কর্ণ দেওয়া থাকে তাহলে আরেক রকম ঘটনা ঘটবে। তো যদি পি এবং কিউ এই দুটো ভেক্টর দ্বারা কি বোঝানো হয়, পি এবং কিউ দ্বারা হচ্ছে সামান্তরিকের সন্নিহিত বাহু, পি এবং কিউ দ্বারা যদি সামান্তরিকের সন্নিহিত বাহু বোঝানো হয় তাহলে সামান্তরিকের এরিয়া সমান কি হবে, সামান্তরিকের এরিয়া সমান হবে মডিউলাস অফ পি ক্রস কিউ। আচ্ছা, আর যদি পি এবং কিউ এই দুটো ভেক্টরকে বলা হয় যে এই দুটো ভেক্টর কি, এই দুটো ভেক্টর হচ্ছে সামান্তরিকের দুইটি কর্ণ, সামান্তরিকের দুইটি কর্ণ, এই ডেটাটি যদি আমাদেরকে দেয়া থাকে তাহলে ওই সামান্তরিকের এরিয়া সমান কি হবে, সামান্তরিকের এরিয়া সমান হবে হচ্ছে হাফ ইন্টু মডিউলাস পি ক্রস কিউ, অর্থাৎ যেটা হচ্ছে হুবহু কার মতো, যেটা হচ্ছে হুবহু হচ্ছে ত্রিভুজের এরিয়ার মতো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। মাই গড ভাই, আচ্ছা, তো সামান্তরিকের এরিয়া বা যে কোনো ধরনের এরিয়ার ব্যাপার স্যাপারগুলো গেল। আর আরো একটা জিনিস, সেটা হচ্ছে যদি আমরা দুইটা ভেক্টরকে আসলে ক্রস প্রোডাক্ট করি, অর্থাৎ পি ক্রস কিউ যদি আমরা করি এবং যদি আমরা মানটাই লিখি, তাহলে পি ক্রস কিউ করলে আমরা কি পাবো, পি ক্রস কিউ করলে আমরা পাবো হচ্ছে ক্রস গুণফল, যেহেতু তাহলে ক্রস গুণফলে আসবে হচ্ছে সাইন আলফা, তাহলে পি কিউ সাইন আলফা। এখন যদি এরকম হয় যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুটো ভেক্টর পরস্পর কি, এই দুটো ভেক্টর হচ্ছে পরস্পর সমান্তরাল। সো পরস্পর যদি সমান্তরাল হয় তখন আসলে আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে আসলে 0 ডিগ্রি। সো আলফার ভ্যালু 0 ডিগ্রি, সাইন জিরোর ভ্যালু কত, সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0। তখন আসলে আমরা কি পেয়ে যাব, তখন আসলে আমরা পেয়ে যাব যে মডিউলাস অফ পি ক্রস কিউ এর ভ্যালু কি, মডিউলাস অফ পি ক্রস কিউ এর ভ্যালু হচ্ছে 0। অর্থাৎ দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্টের মানটি 0 হয় তাহলে ওই দুটো ভেক্টর পরস্পর কি হবে, ওই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। তো সমান্তরাল হইলে তো এরা তো আসলে কোনো অন্য কোনো শেপ গঠন করতে পারে নাই, আয়তক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, অন্য কোনো শেপ গঠন করতে পারে নাই। এই ক্ষেত্রে বলা হয় যে দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের দ্বারা গঠিত সামান্তরিকের এরিয়াটা কি হবে, সামান্তরিকের এরিয়াটা হবে হচ্ছে 0। সামান্তরিক গঠনই করে নাই তাহলে আবার সামান্তরিকের এরিয়া কোত্থেকে, তো সামান্তরিকের কোনো এরিয়া থাকবে না, এইটাই স্বাভাবিক। আচ্ছা, ক্রস প্রোডাক্টকে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে প্রকাশ করেছি কিনা এইটাও একটা প্রশ্ন আমার কাছে। মধ্যবর্তী কোণ মোয়াজ যেটা জিজ্ঞেস করছে ওটার অ্যান্সার হচ্ছে মধ্যবর্তী কোণ, নাহলে পরে আরেকবার জিজ্ঞেস করে নিও। আচ্ছা, যদি এরকম হয় দুটো ভেক্টর যদি আমাকে দেওয়া থাকে, সাপোজ একটি ভেক্টর হচ্ছে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু aXi প্লাস ay
AYJ প্লাস হচ্ছে AZK, এটা আমরা দেখাইছি বোধহয় গতদিন। আর আরেকটি ভেক্টর যদি হয় B ভেক্টর, B ইকুয়ালস টু হচ্ছে BXI প্লাস BYJ প্লাস হচ্ছে BZK। সো এই যদি দুটো ভেক্টর রাশি হয় তাহলে এদের ক্রস প্রোডাক্টটা যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে আপনি PQ সাইন আলফা দিয়ে বাইর করবেন, তো অ্যাঙ্গেল দেওয়া নাই মনে করেন, তাহলে A ক্রস B সমান কি হবে? A ক্রস B আমরা জাস্ট নির্ণায়ক ফরম্যাটে ফেলে দিব, নির্ণায়ক ফরম্যাটে ফেলে দিব। তাহলে যদি নির্ণায়ক ফরম্যাটে ফেলে দেই তাহলে IJK, এরপর নিচে লিখবো হচ্ছে AX, নিচে লিখবো হচ্ছে AY, তার নিচে লিখবো হচ্ছে AZ, এবং এর নিচে লিখবো হচ্ছে BX BY BZ। এরপরে আমরা হচ্ছে নির্ণায়কটি সলভ করব। তো নির্ণায়কটি সলভ করতে তোমরা নিশ্চয়ই পারো, গতদিনই তোমরা নির্ণায়ক সলভ করার ম্যাথ করেছিলে বলে আমার মনে হয়। যেভাবে আমরা নির্ণায়ক দিয়ে আমরা কি করব, এভাবে হচ্ছে আমরা নির্ণায়ক ফরম্যাটে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ক্রস গুণফলটা সলভ করব। ক্রস গুণফল সলভ করতে বললে আমরা কি করব, ক্রস গুণফল সলভ করতে বললেই আমরা নির্ণায়ক দিয়ে সলভ করব। আর আরো একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এরকম একটি কথা অবশ্যই বলেছি যে দুটো ভেক্টরকে কি করলাম, দুটো ভেক্টরকে ক্রস গুণন করলাম। তো দুটো ভেক্টরকে ক্রস গুণন করলে নতুন যেই ভেক্টর রাশিটি পাওয়া যাবে, অথবা এটাকে যদি আমরা AB সাইন আলফা ইটা এইভাবে লিখি, তো এই যে সি ভেক্টরটা আছে বা ওই যে ইটা ভেক্টরটা আছে, এই সি বা ইটা এদের তো ডিরেকশন একই দিকে। তো এই সি ভেক্টর এবং ইটা ভেক্টর এরা দুইজনই হচ্ছে ইনিশিয়াল যে দুইটা ভেক্টর ছিল, ইনিশিয়াল যে দুইটা ভেক্টর মানে কি এ ভেক্টর এবং বি ভেক্টর, এদের দুজনের উপর কি হবে, এদের দুজনের উপর হবে হচ্ছে লম্ব। তো কখনো যদি তোমাকে এইরকম একটি সিচুয়েশন দেয়া হয় যে তোমাকে তিনটা ভেক্টর দেওয়া আছে, সাপোজ তোমাকে তিনটা ভেক্টর দেওয়া আছে এ বি সি দিতে পারে, আমি ধরলাম যে আমাকে তিনটা ভেক্টর দেওয়া আছে পি কিউ এবং আর। তো পি কিউ আর এই তিনটা ভেক্টর দেওয়া আছে এবং যে কোনো, বাংলায় লিখে দিচ্ছি আমি, ইংরেজিতেও লিখে দিব, যে কোনো দুইটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, যে কোনো দুইটি ভেক্টরের কি, যে কোনো দুইটি ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে, যে কোনো দুইটি ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে তৃতীয় ভেক্টরের কি করব, তৃতীয় ভেক্টরের করব হচ্ছে ডট প্রোডাক্ট। তৃতীয় ভেক্টরের করব হচ্ছে আমরা ডট প্রোডাক্ট। যে কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট, তো যে কোনো দুইটা ভেক্টর, সেটা তুই পি ক্রস কিউ করতে পারিস, কিউ ক্রস আর করতে পারিস, কোনো সমস্যা নাই। তো করলি, মনে কর তুই করলি হচ্ছে পি ক্রস কিউই করলাম। তো পি ক্রস কিউ করলে পরে যেই ভেক্টরটা আসবে, ক্রস গুণফল করছি, ক্রস প্রোডাক্ট করেছি, তো ক্রস প্রোডাক্ট করলে নতুন যেই টার্মটা আসবে সেই টার্মটা এদের দুজনের উপরেই কি হবে, লম্ব হবে। সাপোজ আমি এই জায়গায় ধরে নিলাম, জাস্ট ধরে নিচ্ছি যে পি ক্রস কিউ করলে আমরা এখান থেকে পাইছি হচ্ছে মনে করো এম ভেক্টর। তো এই এম ভেক্টরটা কি হবে, এম ভেক্টরটা পি এবং কিউ এই দুজনের উপরই লম্ব। খুব ভালো কথা। আচ্ছা, তো যে কোনো দুইটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, এর দূর পর্যন্ত আমরা আসছি। এর সাথে তৃতীয় ভেক্টরের আমরা কি করব, তৃতীয় ভেক্টরের আমরা করব হচ্ছে ডট প্রোডাক্ট। পি ক্রস কিউ করে এটার সাথে ডট প্রোডাক্ট করতেছি, কার, তৃতীয় যেই ভেক্টরটা আছে সেটা ডট প্রোডাক্ট করতেছি। এখন ডট প্রোডাক্ট যখন করবা, তার মানে আলটিমেটলি এখানে তুমি আসলে কি করছো, এখানে তুমি আসলে আলটিমেটলি এম ভেক্টরের সাথে, সরি এম ভেক্টর মানে যেটা পাইছিলাম, এম ভেক্টরের সাথে তুমি আর ভেক্টরের কি করছো, আর ভেক্টরের তুমি ডট প্রোডাক্ট করছো। সো ডট প্রোডাক্ট করলে তোমরা জানো ডট প্রোডাক্ট করলে আসলে কি আসবে, ডট প্রোডাক্ট করলে আসবে হচ্ছে এম আর কজ আলফা। বাই চান্স যদি দেখা যায় এই যে এখানে যে ঘটনাটি লিখেছি, যে কোনো দুইটি ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে তৃতীয় ভেক্টরের কি করব, ডট প্রোডাক্ট করব। এবং এই যে প্রোডাক্ট করছেন, দুইবার প্রোডাক্ট করছেন, এই প্রোডাক্টের ভ্যালু যদি জিরো আসে, এই প্রোডাক্টের ভ্যালু যদি কি আসে, এই প্রোডাক্টের ভ্যালু যদি আসে হচ্ছে জিরো, তো
তো ভ্যালু জিরো আসা মানে কি? ভ্যালু জিরো আসা মানে হচ্ছে এখানে আলফার ভ্যালুটা কত? ভ্যালু জিরো আসা মানে হচ্ছে cos 90 ভ্যালু জিরো, তার মানে আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তো আলফার ভ্যালু 90 ডিগ্রি মানে এটা কার কার মধ্যবর্তী কোণ? এইটা হচ্ছে এম ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ। এম ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আবার তুই এখান থেকে দেখতে পাচ্ছিস এম ভেক্টরের সাথে পি আর কিউ আছে লম্বভাবে, মানে এম ভেক্টরের সাথে এম যেই ভেক্টরটা আছে এই ভেক্টরটার সাথে পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আর ভেক্টর এরা প্রত্যেকেই কত ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি করছে? 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এমতাবস্থায় আমি বলতে পারবো সেটা হচ্ছে ওই যে আমার বেসিক তিনটা ভেক্টর দেওয়া ছিল, সেটা হচ্ছে পি, কিউ এবং আর। এই তিনটা ভেক্টর সমতলীয় বা এরা একই সমতলে অবস্থান করে, কারণ এম এর সাথে আর এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এম এর সাথে পি এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এম এর সাথে কিউ এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তার মানে পি, কিউ এবং আর এরা তিনজন সবাই একই সমতলে, মানে একটা প্লেন এক্স এক্সিস ওয়াই, এক্স ওয়াই প্লেন বা ওয়াই জেড প্লেন কোনো একটা সমতলে অবস্থান করছে। তো এরা কোথায় আছে? এরা সবাই আছে হচ্ছে একই সমতলে অবস্থান করছে। তিনটি ভেক্টর একই সমতলে থাকার শর্তটা কি? তিনটি ভেক্টর একই সমতলে থাকার শর্তটি হচ্ছে এটি যে যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণন, দ্যাট মিন্স পি ক্রস কিউ, এবার তৃতীয় ভেক্টরের সাথে ডট গুণন করে যদি জিরো পাই আমরা, তাহলে আমরা বলতে পারবো যে ওই যে বেসিক তিনটা ভেক্টর, ওই তিনটা ভেক্টর একই সমতলে থাকে। সবাই নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো? সবাই নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, ধন্যবাদ ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ভেক্টরের ক্রস গুণফল থেকে আমার কিছু কথা বাকি ছিল বলার মতো। ক্রস গুণফল থেকে আমার কিছু কথা বাকি ছিল বলার মতো, তো সেই বাকি কথাগুলো বলে দিলাম। আর এর বাইরে বইয়ের ম্যাথ, উদাহরণের ম্যাথ, অনুশীলনের ম্যাথ, ওগুলো আপনারা কদ্দূর কি করেছেন না করেছেন সেগুলোর তো আমি খোঁজ খবর নিতে পারি নাই, সেগুলোর খোঁজ খবর ইনশাল্লাহ নেওয়া হবে। তো তার আগে চলে আসেন, অনেকেই হচ্ছে একটু বৃষ্টি সংক্রান্ত ম্যাথ বা আপেক্ষিক বেগ সংক্রান্ত ম্যাথ এগুলো একটু দেখতে চেয়েছে। তো আপেক্ষিক বেগ বা বৃষ্টি রিলেটেড আমরা দুই একটা ম্যাথ একটু দেখে আসি। ঠিক আছে, আপেক্ষিক বেগ এবং বা বৃষ্টি থেকে বাঁচার জন্য কত কোণে ছাতা ধরতে হবে, অমুক তমুক, এই টপিক থেকে আমরা দুই একটা ম্যাথ দেখব। এবং শাফকাত, তুই যে কোয়েশ্চেনটা দিয়েছিস ওটা একটা বোর্ড কোয়েশ্চেন, 2019 সালে আসা, কোন বোর্ড আমি ভুলে গেছি, বেশ চমৎকার একটা ম্যাথ। তো সেই ম্যাথটার সলভ আমি আজকে তোকে দিব না। আজকে আমি এত ডিস্টার্ব করে কেন? আজকে আমি তোকে ওই বৃষ্টির সাথে বাতাস এসে পড়লে কি ঘটনা ঘটে, বাতাসটা কেমনে ঠেক দিবি, বা বাতাস এসে ধাক্কা দিলে কি হবে না হবে, এরকম কিছু কিছু ফ্যাক্টর আমরা ক্রিয়েট করব, যে এই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে? হ্যাঁ, জি ভাইয়া। তো তোকে কিছু জিনিসপত্র আমি দেখিয়ে দিব, এরপরে তুই আজকে রাতে আরেকবার চেষ্টা করবি অঙ্কটা। এই ক্লাসটি শেষ করার পরে তুই আরেকবার চেষ্টা করবি যে আসলে এখানে কিভাবে তাইলে করা যায়। এবং আমি তোকে এখনই বলে দিতে পারি, তিনটা ভেলোসিটি ওখানে আছে যতদূর আমার ধারণা, আমি কোশ্চেনটা এক নজরেই দেখছিলাম। তিনটা ভেলোসিটি আছে, একটা হচ্ছে গাড়ির ভেলোসিটি, একটা হচ্ছে বৃষ্টির ভেলোসিটি খাড়া লম্বভাবে পড়ছে, আরেকটি হচ্ছে আনুভূমিকভাবে বাতাসের ভেলোসিটি। তো তিনটি ভেলোসিটি যদি আসলে আমরা লব্ধি বের করতে চাই, আলটিমেটলি তো এই সব কিছু, বৃষ্টির বেগ, গাড়ির বেগ, বাতাসের বেগ, এই সব কিছু মিলিয়ে বৃষ্টিটা এসে গাড়িতে পড়ছে বা গাড়ির কাছে পড়ছে কিভাবে? লব্ধি বেগে পড়ছে। এখন তিনটা ভেক্টরের লব্ধি বাইর করার জন্য যদি তুই হচ্ছে সামান্তরিক সূত্র দিয়ে অ্যাপ্লাই করিস, তাহলে তোকে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে হবে মাল্টিপল বার। তো সামান্তরিক সূত্রে না গিয়ে যেটা তোর জন্য সবচাইতে ভালো, সেটা হচ্ছে আসলে লম্বাংশ উপপাদ্যের প্রয়োগ। আমরা কি লম্বাংশ উপপাদ্যের সাথে পরিচিত সবাই? লম্বাংশ উপপাদ্য, লম্বাংশ উপপাদ্য নামক বিষয়টি আমি নিশ্চয়ই ক্লাসে পড়িয়েছি, তোমাদের পরিচয় থাকা উচিত। আচ্ছা, চলে আসি, আমরা ছোট ছোট দুই তিনটা ম্যাথ করব। শুরুতে ধরো তোমাকে বলছে যে একজন ব্যক্তি কি করছে? একজন ব্যক্তি
2 মিটার/সেকেন্ড বেগে হেঁটে যাচ্ছিল। 2 মিটার/সেকেন্ড বেগে হেঁটে যাবার সময়, এইটার কাছাকাছি ম্যাথ তোমরা করেছো, এই অঙ্কটা সবাই তোমরা পারবা। ব্যক্তি 2 মিটার/সেকেন্ড বেগে হেঁটে যাবার সময় বৃষ্টি লম্বভাবে তার মাথায় পড়ে। লোকটা হেঁটে যাচ্ছিল, বৃষ্টি 2 মিটার/সেকেন্ড বেগে লম্বভাবে তার মাথায় পড়ছে। বৃষ্টি 2 মিটার/সেকেন্ড বেগে লম্বভাবে লোকের মাথায় পড়ছে। তো লোকটা এবার তার গতি বাড়িয়ে দিল। তো এবারে ব্যক্তি কি করলো, পরে ব্যক্তি দৌড় দিল বৃষ্টি থেকে বাঁচার জন্য। পরে ব্যক্তি কি করলো, পরে ব্যক্তি হচ্ছে 4 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে যাবার সময় 4 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে যাবার সময় বৃষ্টি 45 ডিগ্রি কোণে তার শরীরে বা মাথায় পড়ে, তার শরীরে পড়ে। তো দুই ক্ষেত্রেই, এটা আমি বলে দিচ্ছি, পরীক্ষার হলে অবশ্যই স্যাররা বলে দিবেন না, দুই ক্ষেত্রেই লোকটা গতিশীল। বেগের মান যাই হোক, বেগের মান 2 হোক, বেগের মান 4 হোক, দুই ক্ষেত্রেই লোকটা গতিশীল। তো গতিশীল অবস্থায় তার মাথায় বৃষ্টি পড়ছে বা তার শরীরে বৃষ্টি পড়ছে, তার মানে অবশ্যই এখানে কি দেওয়া আছে, অবশ্যই এখানে বৃষ্টির কি দেওয়া আছে, আপেক্ষিক বেগ দেওয়া আছে। এই জিনিসটা কি তোমরা বুঝো, যেখানে বৃষ্টির আপেক্ষিক বেগটা দেওয়া আছে? তাহলে কোয়েশ্চেনটা তোমার কাছে কি চাওয়া হয়েছে? কোয়েশ্চেনে চাওয়া হয়েছে বৃষ্টির প্রকৃত বেগের মান কত। বৃষ্টির প্রকৃত বেগের মান কত? ঝটপট করেন, করে আমাকে অ্যান্সারটা জানান। আমি অত্র এলাকাতেই বসে রয়েছি। বৃষ্টির প্রকৃত বেগের মানটি কত সেটি বের করবেন আপনারা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। অলি, পড়ালেখা করতেছিস? জি ভাইয়া। ওকে। সাজিদ, আহমেদ সাজিদ রহমান, কি অবস্থা ভাই? পড়ালেখা হচ্ছে? জি ভাইয়া। ওকে। মোয়াজ, মোয়াজ, তামিম, শাফি কই? শাফি কই? শাফি কই? 3বার জিজ্ঞেস করছি। ভাইয়া সাফি ছিল তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখছি আমরা। তাসনিমা দিবা, অঙ্কটি করতে পারেননি? তাসনিমা দিবা? ভাইয়া করতেছি। আচ্ছা করেন, করেন। থ্যাংক ইউ।
মোয়াজ অ্যান্সার দিস না কেন? তামিম? আছে ভাই। ওকে ঠিক আছে, আমি এত তাড়াহুড়া করছি কেন তাইলে? চিল, রিল্যাক্স। গুড, আমি একটা অ্যান্সার পেয়েছি। মাহবুবুল আলম, মাহবুবুল আলম নামে এক ভাইটি আমাদেরকে অ্যান্সার দিয়েছে, যদিও অ্যান্সারটি মানে হতে হতে হয়নি বোধহয়, বাট স্টিল ইটস এ গুড ট্রাই আই বিলিভ। মাহবুবুল আলম, এর পরে আরেকজন অ্যান্সার দিয়েছে নূর। নূরের অ্যান্সারটিও হয়েছে কিনা আমি শিওরলি বলতে পারছি না, দেখা যাক। আসো আমরা দেখবো, আসো আমরা দেখবো। তোমাদের সবার যদি মনে হয় যে তোমাদের চেষ্টা করা হয়ে গিয়েছে, তাহলে আমরা সলভের দিকে আগাতে পারি। কেউ কি এখনো চেষ্টা করে যাচ্ছ? তামিম, শাহাদাত, শাফকাত, তুনাজিনা? আমরা 1 নম্বর অঙ্কটিতে আছি, 1 নম্বর অঙ্কটিতে আমরা আছি অবশ্যই। আমরা 1 নম্বর অঙ্কটি করার চেষ্টা করছি। আস্তে আস্তে খাই, বদহজম হবে। আচ্ছা, একটু তাইলে খেয়াল কর, তোরা তোরা ভাইয়ারা একটু খেয়াল কর। গুড, যারা চেষ্টা করেছিস, মানে চেষ্টাটি আসলে সবার খাতায় দেখতে পাইনি। মানে সবার খাতাটি যদি দেখা যেত, মানে ফিজিক্যাল ক্লাস যদি হতো, সবার সাথে যদি সামনাসামনি দেখা হতো, চেষ্টাটির লেভেল পর্যন্ত আমি যেতে পারতাম। তো সেদিকে যেহেতু যেতে পারিনি, আসো আমি সলভটি দিয়ে দিচ্ছি ভাই। এই একটা কথা একটু সবাই মনোযোগ দিয়ে শোনেন দয়া করে, সেটা হচ্ছে যখন ক্লাসে একটা নতুন অঙ্ক আমরা করব, নট নেসেসারিলি তোমার প্রতিদিনই নতুন অঙ্কটা মিলায় ফেলতে হবে, বাট তোমাকে প্রতিটা অঙ্ক নিজে হাতে কলমে চেষ্টা করতে হবে। তুমি যদি তোমার ব্রেইনকে এই ইনফরমেশন দাও, আরে দূরো বসো 5 মিনিট পরেই ভাইয়া করে দিবে, তাইলে তোমার ব্রেইন সারা জীবনের জন্য ওই আইডল মুডে চলে যাবে। ও সারা জিন্দিগি তোমাকে বলবে আরে দূরো বসো ভাই 5 মিনিট পরে করাই দিবে। তো এই ট্র্যাপে পড়া যাবে না,
ঠিক আছে, এই ট্র্যাপটা খুব খারাপ জিনিস, তোমাকে অবশ্যই অঙ্কটি নিজে থেকে চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করলে পারবে ভাই, চেষ্টা করলে না পারার কিছু নাই। আচ্ছা আমি একটু সলভটা দিচ্ছি, সবাই একটু আমাকে ফলো করিস, সলভটা ফলো করিস, কারো সলভ বুঝতে অসুবিধা হইলে অবশ্যই আমাকে জানাবি। সেটা হচ্ছে এখানে ঘটনা তো দুইবার ঘটছে। একবার হচ্ছে লোকটা 2 মিটার পার সেকেন্ড বেগে যখন যাচ্ছিল তখন বৃষ্টি লম্বভাবে তার মাথায় পড়ছিল, তার মানে এখানে থিটার মান কত, এখানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তো আমি যদি বলি যে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, তুমি ছবি আঁকতে পারো, ছবি আঁকলেও চলবে, এই অঙ্কটি ছবি না আঁকলেও চলে। প্রথম ক্ষেত্রে লোকটি যখন 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল তখন 90 ডিগ্রি কোণে তার মাথায় বৃষ্টি পড়ছে। তাহলে tan 90-র সূত্র তো, বা tan থিটার সূত্র তোরা জানিস। tan থিটা সমান কি হবে? tan থিটা সমান অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে, তো ধরে নিলাম লোকের বেগটার সাথেই তো অ্যাঙ্গেল দেওয়া আছে, উলম্বের সাথে খাড়া 90 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে, আনুভূমিকের সাথে খাড়া 90 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে, তো এটা তো লোকের বেগের সাথে, তাহলে ইউটা নিচে সিঙ্গেল বসলো, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে লোকের বেগ, ইউটা হচ্ছে লোকের বেগ, প্লাস নিচে লিখবো হচ্ছে ভি কজ আলফা, উপরে লিখবো হচ্ছে ভি সাইন আলফা। তো এখানে tan 90, tan থিটা মানে কত, tan থিটা মানে হচ্ছে এখানে tan 90। তো পরের লাইনটা আমার একটু জায়গা সংকট বলে আমি একটু মুছে দিয়েছি, আশা করি তোদের বুঝতে অসুবিধা হবে না। বা tan 90-র ভ্যালু লিখবো, tan 90-র ভ্যালু কত, 1/0। এইটা ইজ ইকুয়ালস টু হুবহু এইটুকু ক্যালকুলেশন তোরা করছিস, মানে হুবহু এইটুকু ক্যালকুলেশন আমরা এর আগে কোনো একদিন কোনো একটি অঙ্কে করেছি। তো এটা আসলে পারা উচিত ছিল। যাই হোক, এখান থেকে কোনাকুনি গুণ করেন, সো কোনাকুনি গুণ করলে আপনি কি পাচ্ছেন, আপনি পাচ্ছেন ভি কজ আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইউ, আমি সরাসরি লিখে দিলাম ভি কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে -2। এইটুকু বুঝতে কারো সমস্যা থাকলে বলো। আই এম সরি, 1 মিনিট। আচ্ছা এটা গেল প্রথম কেস। প্রথম কেসটা বুঝতে কারো কি সমস্যা আছে? ভাই লোক, ভাই লোক, বোন লোক, কারো সমস্যা থাকলে আমাকে বলেন। কি আমি একাই কথা বলতেছি নাকি? আচ্ছা ধরে নিলাম কারো সমস্যা নাই। এবার আসি পরে, বৃষ্টি পড়তেছে, লোকটা এখন তাড়াতাড়ি বাসা যাবে, তো এই জায়গায় বসে কি করলো, বস হচ্ছে এবার 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে শুরু করলো। এইটাও লোকের বেগ, এইটাও লোকের বেগ। 4 মিটার পার সেকেন্ড বেগে লোকটা যখন দৌড়াইতে শুরু করছে তখন 45 ডিগ্রি কোণে বৃষ্টি তার গায়ে পড়ে। সো এখন থিটার ভ্যালুটা কত, লোকটা যখন 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে শুরু করছে তখন থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি লিখবো, দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে tan of 45 ডিগ্রি। তো এই tan 45 ডিগ্রি সমান হুবহু সবকিছু আগের মতো থাকবে, কারণ ভি কোন অ্যাঙ্গেলে কোন বেগে পড়তেছে সেটা তো আমরা জানি না, আমরা ধরে নিছি ভি হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ, বৃষ্টির প্রকৃত বেগটা হচ্ছে ভি। ঠিক আছে, তো সেটাই আমরা আসলে বাইর করতে চাই যে বৃষ্টির প্রকৃত বেগের মানটি কত, এটি আসলে আমরা বের করতে চাই, এটি আমরা আসলে বের করতে চাই। ঠিক আছে, তাহলে ভি সাইন আলফা উপরে, নিচে লিখবো হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এবার এখান থেকে আসো, tan 45 এর ভ্যালু কত, tan 45 এর ভ্যালু হচ্ছে 1, এটা তুমি জানো। তাহলে এখান দিয়ে এই পাশে আসো, উপরে লেখো হচ্ছে ভি সাইন আলফা। এবার কিন্তু এই ইউ এর মান কত, এই ইউ এর মান কিন্তু 4 মিটার পার সেকেন্ড। লোকটা 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিল বলেই 45 ডিগ্রি কোণে বৃষ্টিটি তার গায়ে পড়ছিল। নিশ্চয়ই তোদের বুঝতে কোনো অসুবিধা নাই। তাহলে এই জায়গায় ইউ এর মান কত বসাবি, ইউ এর মান বসাবি 4। এরপরে ভি কজ আলফা, এই যে দেখ ভি কজ আলফার একটা মান তুই পাইছিলি যেটার মান -2, বসাই দিলি -2। তাইলে এখান থেকে ভি সাইন আলফার একটা ভ্যালু পেয়ে গেলি, ভি সাইন আলফা সমান কোন ইচ্ছা করে গুণ কর, ভি সাইন আলফা সমান আসবে হচ্ছে 2। ওই হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এই হচ্ছে 2 নাম্বার সমীকরণ। 1 নাম্বার সমীকরণকে স্কোয়ার করব, 2 নাম্বার সমীকরণকে স্কোয়ার করব, পুরোটাকে করে দিব হচ্ছে রুট।
তাহলে 4 প্লাস 4 মানে কত 8, দ্যাট মিনস ভি এর ভ্যালু আসবে হচ্ছে 2√2 বা √8 মিটার পার সেকেন্ড। বলেন কে বুঝেন নাই, কোথায় বুঝেন নাই, নির্দ্বিধায় বলেন যে ভাই এই লাইনটা এইখানে এইটা বুঝি নাই, বলেন এনিওয়ান। হ্যালো, মাইক টেস্টিং, মাইক টেস্টিং, 1 2 3 1 2 3। আসি, আমি অনলাইনে আসি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আছেন স্যার, আছেন। ওকে স্যার, আপনি কি আমার অঙ্কটি বুঝতে পেরেছেন, মানে আমাদের অঙ্কটি আপনি বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। ওকে স্যার, ঠিক আছে, সমস্যা নাই নিতু, তুমি বুঝে নাও বুঝে নেওয়াটাই হচ্ছে আসল। মোয়াজ বুঝতে পারছিস? এই যে নূর এবং মাহবুবুল আলম, জি ভাই বুঝতে পারছি। নূর এবং মাহবুবুল আলম, তোরা চেষ্টা করেছিলি, হয়তো এভাবেই করেছিলি, কিছু দূর গিয়েছিলি, পরে গিয়ে হয়তো একটু এদিক ওদিক দিয়ে হয়তো একটু ডানে বামে একটু সমস্যা করে ফেলেছিস, বাট আলটিমেটলি অঙ্কটি হচ্ছে এইভাবে। যদি বুঝতে পারেন বেশ ভালো। কারো কোনো প্রশ্ন আছে এই অঙ্ক নিয়ে ভাইয়ারা, আপুরা? কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমি চলে যাচ্ছি পরের ম্যাথে। পরের ম্যাথের প্রশ্নটি আমাদের অলরেডি বোর্ডে লেখাই আছে, প্রশ্নটি তোমার না তুললেও চলবে। আচ্ছা, আমি হচ্ছে যে লাস্ট 2-1টা ক্লাসের আমি বেশ ছুটাছুটিতে ছিলাম, ছুটাছুটি এখনো শেষ হয় নাই, ছুটাছুটি আসলে যতদিন বেঁচে আছি শেষ হবে না, যাই হোক শুকর আলহামদুলিল্লাহ, তো থাকবেই। বাট কিছু টিডিএফ জমে গেছে, সো এই পিডিএফ গুলা আমি ঐকান্তিকভাবে চেষ্টা করব আজকে রাতে পৌঁছায় দেওয়ার জন্য। আর আমি অলরেডি গ্রুপে দেখছি কিছু কিছু জায়গায় নিজ দায়িত্বেই অনেকে ছবি স্ক্রিনশট নিয়ে পিডিএফ দিয়ে দিচ্ছ, অতি চমৎকার। যদি সেটি নাও হয়, পিডিএফ দেওয়াটি আমার দায়িত্ব, এটি একান্তই আমার দায়িত্ব, যারা করছো নিজ দায়িত্বে ভেরি গুড, আমি দিয়ে দিব ইনশাল্লাহ, চেষ্টা করব ইনশাল্লাহ আজকে রাতেই সমস্ত পিডিএফ গুলো পৌঁছে দেওয়ার জন্য। কোয়েশ্চেন নাম্বার 2 সলভ করেন। শাফকাত আছিস? শাফকাত, জি ভাইয়া। আগের অঙ্কটা বুঝছিস? জি ভাইয়া। ওকে, তাহলে এবার এটা দেখ কোয়েশ্চেনটি লেখা আছে তোমার চোখের সামনে, কোয়েশ্চেনটি না তুললেও চলবে, সলভ করো। আল্লাহ, খুব সহজ, এটা খুব সহজ অঙ্ক, এটা খুবই সহজ অঙ্ক। ভেরি গুড অ্যান্সার চলে আসছে, শাফকাতই অ্যান্সার দিয়েছে, ভেরি গুড শাফকাত, ভেরি গুড। ভেরি গুড, পারছিস তো? তামিম, তোরটাও হয়েছে। তা যদিও তামিম এবং শাফকাত আলাদা আলাদা অ্যান্সার দিয়েছে, বাট দুজনের অ্যান্সারটি হয়েছে, একজন অ্যান্সারটি বের করেছে অনুভূমিকের সাথে, আরেকজন অ্যান্সারটি বের করেছে উলম্বের সাথে। দুজন দুই দিক দিয়ে অ্যান্সারটি বের করেছে, একজন আনুভূমিকের সাথে বের করেছে, একজন উলম্বের সাথে বের করেছে। মোয়াজ, এটা কি বললি? মোয়াজ তুই এটা কি বললি? হয় নাই। কি বাইর করতে হবে? বাইর করতে হবে বৃষ্টি থেকে বাঁচার জন্য, ওই বাংলা কথাটা লিখি নাই, বৃষ্টি থেকে বাঁচার জন্য কত কোণে ছাতা ধরতে হবে। তো কোন টোনের ব্যাপার যখনই আসবে তখন হচ্ছে আসলে ট্যান থিটার সূত্রটা আমাদের লেখা লাগবে। তো এই জায়গায় আমি যদি ছোট্ট একটা ছবি আঁকি, তোরা যারা করছিস হয়তো ছবি এঁকে করছিস, না এঁকে করলেও চলবে, বাট ছবি আঁকাটা ভালো, এটা জাস্ট সিম্পলি তো নিজের জন্য। মনে করি এই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। তো সাইকেল চালক কোন দিকে যাচ্ছিলেন, আমি ধরে নিলাম যে সাইকেল চালক হচ্ছে এই আনুভূমিক বরাবর, ধরে নিলাম যে সে ডান দিকে যাচ্ছিল। সে ডান দিকে কত বেগে যাচ্ছিল? সে ডান দিকে যাচ্ছিল আসলে
সে ডান দিকে যাচ্ছিল হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে। সাইকেল চালক যাচ্ছিল হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে, এবং এই সময় কি হয়েছে, উলম্ব বরাবর, মানে উপর থেকে কি হচ্ছে, উপর থেকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে। এখানে দেখো এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি লোকের মাথায় পড়ছে, গাড়ির কাঁচে পড়ছে, অমুক তমুক পড়ছে, এরকম কোনো কথা বলা নাই। তার মানে বৃষ্টি পড়ছে, তার মানে এটা আসলে বৃষ্টির প্রকৃত বেগ দেওয়া আছে। তো বৃষ্টির প্রকৃত বেগ সেটা উলম্ব বরাবর বৃষ্টিটি পড়ছে, এই হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগের ডিরেকশন। ঠিক আছে, আচ্ছা, এই বরাবর বৃষ্টি পড়ছে। বৃষ্টির ভেলোসিটি কত পাইছি আমরা? বৃষ্টির ভেলোসিটি আমাদেরকে দেওয়া আছে উপর থেকে খাড়া নিচের দিকে, এই বরাবর বৃষ্টিটা পড়ছে। বৃষ্টির ভেলোসিটি কত? বৃষ্টির ভেলোসিটি হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তো এর দূর পর্যন্ত ঠিক আছে। এখন কি হয়েছে, সাইকেল চালক যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিক থেকে, তার বিপরীত দিক থেকে কি হয়েছে, বিপরীত দিক থেকে 1 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইতে শুরু করছে। আচ্ছা, তো 1 কিলোমিটার পার আওয়ার বেগে তার বিপরীত দিক থেকে যখন বাতাস বইতে শুরু করছে, এইটা আসলে আমার অঙ্ককে কিভাবে প্রভাবিত করবে বা এই দিক দিয়ে আসলে আমি কি কাজকর্ম করব, এটা খুবই সিম্পল ব্যাপার। বাতাস বইতেছে কোন বরাবর? বাতাস বইতেছে হচ্ছে এই বরাবর। বাতাসের ভেলোসিটি কত? বাতাসের ভেলোসিটি হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তো আমাকে কি বাইর করতে হবে? কত কোণে ছাতা ধরতে হবে, দ্যাট মিনস আমাকে বাইর করতে হবে থিটার ভ্যালুটা কত। তো থিটাটা আসলে কি? থিটাটা হচ্ছে আসলে আপেক্ষিক বেগের দিক। আপেক্ষিক বেগটা কত অ্যাঙ্গেলে পড়ছে এইটা, রাইট? থিটা মানেই তো আপেক্ষিক বেগটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এসে পড়ছে। আচ্ছা, তো আপেক্ষিক বেগ বের করার জন্য আমরা কি করতাম সব সময়? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে কি করতাম? 180 ডিগ্রি ঘুরাই দিতাম বা উল্টাই দিতাম, এরকম একটা কাজ করতাম না? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ মনে যদি থাকে তোমাদের, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে আমরা কি করব? তাকে হচ্ছে আমরা 180 ডিগ্রি ঘুরিয়ে দিব বা উল্টিয়ে দিব। তো এই যে কার সাপেক্ষে আপেক্ষিক বেগ? লোকের সাপেক্ষে আপেক্ষিক বেগ, অবশ্যই লোকটাই তো ছাতাটা ধরবে। তো এই লোকের বেগটাকে আমি কি করব? 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরায় দিব বা উল্টায় দিব। তো ঘুরাই দিলে বা উল্টায় দিলে লোকের বেগ কত? 4, সেটা 4 আসলো। এখন লোকের বেগটা ঘুরিয়ে দেবার পরে যেই ডিরেকশনটা, এই যে এই দিকটা, এটাকে আমি কি বলতে পারি? এটা হচ্ছে উত্তর, ধরো দক্ষিণ, উত্তর দক্ষিণ আমাদেরকে বলা নাই, আমরা নিজেরা লিখে নিচ্ছি পূর্ব আর পশ্চিম। তো বাতাস বইতেছে কোন দিকে? বাতাস তো আসলে ওই পশ্চিম দিকেই বইতেছে। সো 4 কিলোমিটার পার আওয়ার, কথা শুনবো সবাই, সবাই কথা শুনবো দয়া করে। 4 কিলোমিটার পার আওয়ারটা কি? 4 কিলোমিটার পার আওয়ারটা হচ্ছে লোকের বেগ। এই লোকের বেগটাকে বিপরীত দিকে চালনা করছি, বিপরীত দিকে চালনা করলে বেগের মান নেগেটিভ হবে না, বেগের মান যা ছিল তাই থাকবে, অর্থাৎ পজিটিভ পজিটিভই থাকবে 4। এবং সেই সাথে যেহেতু ডিরেকশনটা একই হয়ে গেছে, তাহলে এইবার বাতাসের বেগটাকে অ্যাড করে দিব। দ্যাট মিন্স পশ্চিম দিক বরাবর আসলে ইফেক্টিভ ভেলোসিটি কত? ইফেক্টিভ ভেলোসিটি হচ্ছে আসলে 5 কিলোমিটার। আচ্ছা ভাই, এখানে বেগটা ভাই নেগেটিভ হবে না? না, বেগটা নেগেটিভ হবে না ভাইয়া, আই এম সরি, বেগটা নেগেটিভ হবে না। এই সংক্রান্ত কথাবার্তা আমরা বলেছি। তুই ক্লাসে মনোযোগী ছিলি না বোধহয় অনুপম। 2 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে নিচের দিকে। সো 2 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে নিচের দিকে এবং 5 কিলোমিটার পার আওয়ার, 1 মিনিট।